বীণা বাজাও হে মম অন্তরে, বীণা বাজাও হে মম অন্তরে, সজনে বিজনে বন্ধু সুখে দুঃখে বিপদে আনন্দিত তান শুনাও হে মম অন্তরে, বীণা বাজাও হে সজনে বিজনে বন্ধু সুখে দুঃখে বিপদে আনন্দিত তান শুনাও হে মম অন্তরে, বীণা বাজাও হে মম অন্তরে, বীণা বাজাও হে মম অন্তরে, সজনে বিজনে বন্ধু সুখে দুঃখে বিপদে আনন্দিত তান শুনাও হে মম অন্তরে, বীণা বাজাও। স্বামীজির একজন সন্ন্যাসী শিষ্যের অনুপ্রেরণা স্বামী সদা শিবানন্দ। পুণ্যশ্লোক স্বামী বিবেকানন্দের নাম প্রথম শুনি এক উকিলের মুখে। তিনি বিহারের মফস্বল শহর আবার জেলা আদালতের ওকালতি করতেন। একদিন একটি সাধারণ পাঠাগারে তিনি তার কয়েকজন বন্ধুর কাছে এক হিন্দু সন্ন্যাসীর বিস্ময়কর কীর্তির কথা বলছিলেন সেই সন্ন্যাসী বাঙালি, কলকাতায় জন্ম, শিকাগো ধর্মসভায় সনাতন হিন্দু দর্শনের জয়ধ্বজা উড়িয়ে এসেছেন ইত্যাদি ইত্যাদি। এর কিছুক্ষণ পরে আমার বড় ভাই আকস্মিকভাবে মারা গেলে 1898 খ্রিস্টাব্দের জুলাই মাসে আমাকে কাশিধামে যেতে হলো। তখন সেখানে আমার শোকাতুরা বৃদ্ধা মা সম্পূর্ণরূপে একা থাকতেন। ইতিপূর্বেই স্বামী রামস্বরূপাচার্যের কাছে আমার মন্ত্রদীক্ষা হয়ে গিয়েছিল। স্বামী রামস্বরূপাচার্য ছিলেন স্বামী ভাগবতাচার্যের শিষ্য এবং স্বামী ভাগবতাচার্যের গুরু ছিলেন বৃন্দাবনের শ্রী রঙ্গনাথজির মন্দির এবং মথুরার শ্রী দ্বারকাধীশ মন্দিরের প্রথম মহন্ত স্বামী রঙ্গাচার্য। স্বামী রামস্বরূপাচার্য আমাকে বিধিমতে নৈষ্ঠিক বৈষ্ণব ব্রহ্মচারী রূপে গ্রহণ করেন। সেই সময় সুরেশচন্দ্র দত্তের লেখা শ্রীরামকৃষ্ণের জীবনীয় উপদেশ, এ লাইফ অ্যান্ড দি টিচিং অফ শ্রীরামকৃষ্ণ গ্রন্থটি পড়ে আমি বিশেষ অনুপ্রাণিত হই। বলা যায় এইভাবেই আমি সেই নির্ঝরের উৎসুক মুখের খুব কাছে এসে পড়লাম, যা অন্য অনেকের মতে আমারও আধ্যাত্মিক তৃষ্ণা মেটাবার চরম ও পরম উপায় রূপে পুনর্নির্ধারিত ছিল। আশ্বিন মাসে মহাষ্টমীর দিন আমি আর আমার এক বন্ধু জগৎদুর্লভ ঘোষ কাশী দুর্গা মন্দিরে গিয়েছিলাম। সেখান থেকে দুজনে মিলে পূজ্যপাদ স্বামী ভাস্করানন্দজিকে দর্শন ও প্রণাম করার জন্য গেলাম আমেথির মহারাজার বাগান বাড়িতে। ওইখানে কয়েকজন ভদ্রলোকের সঙ্গে দুই সন্ন্যাসীকেও, স্বামী নিরঞ্জনানন্দ এবং স্বামী শুদ্ধানন্দকে দেখলাম। তারা বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেন। সন্ন্যাসী দুজনের মধ্যে গিরিধারী খুব লম্বা ও বলিষ্ঠ সাধুটিকে দেখে হঠাৎ স্বামী বিবেকানন্দের কথা মনে হল। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ততদিনে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে ফিরে এসেছেন।
মনে মনে ভাবলাম হয়তো ইনি স্বামী বিবেকানন্দ। আচ্ছা, একটু অপেক্ষা করেই দেখা যাক। নিজেকে এই বলে প্রবোধ দিয়ে অপেক্ষা করতে লাগলাম। ওদিকে সন্ন্যাসীদের চিরাচরি রীতি অনুযায়ী লম্বা সাধুটি স্বামী ভাস্করানন্দজিকে দেখা মাত্রই ওম নমো নারায়ণায় বলে সম্ভাষণ করলেন এবং ভাস্করানন্দজিও সঙ্গে সঙ্গে নমো নারায়ণায় বলে তাকে প্রতি নমস্কার জানালেন। তারপর তারা দুজনে পুরো পরিচিতের মতন খুব অন্তরঙ্গের সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন। ওদের কথার মধ্যে একসময় স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ উঠলে স্বামী ভাস্করানন্দজির গম্ভীর মুখখানি শ্রদ্ধা ও ভালোবাসায় কোমল হয়ে উঠল। তিনি বললেন, ভাইয়া এক মর্তব্য স্বামীজি কা দর্শন করাও, এক মর্তবা স্বামীজি কা দর্শন করাও। ভাই, যেভাবে পারো একবার স্বামীজিকে আমাকে এখানে নিয়ে এসো। আমি একটিবার তাকে দর্শন করতে চাই। ঘরে অনেকে ছিলেন যারা তাকে বিরাট পণ্ডিত উপলব্ধিবান পুরুষ বলে বিশেষ শ্রদ্ধা ও সম্মান করতেন। সেই তাকে প্রকাশ্যে স্বামী বিবেকানন্দের প্রতি ওই সম্ভ্রম শ্রদ্ধান্বিত হয়ে উঠতে দেখলে তার মনে কী প্রতিক্রিয়া হতে পারে সে বিষয়ে ভাস্করানন্দজিকে নির্বিকার মনে হলো। দীর্ঘতেই সন্ন্যাসীটি বললেন, হ্যাঁ মহারাজ, আমি অবশ্যই স্বামীজিকে লিখব। তিনি অসুস্থ, তাই বায়ু পরিবর্তনের জন্য এখন দেওঘরে আছেন। স্বামী ভাস্করানন্দ বললেন, তাহলে আর দয়া করে সন্ধ্যার পর আবার এসো। এই কথার পর তারা পরস্পরের কাছ থেকে বিদায় নিলেন। এতক্ষণ যাকে খুব মনোযোগ দিয়ে দেখছিলাম সে লম্বা সাধুটিকে কিন্তু আর দেখতে পেলাম না। পরে খোঁজখবর নিয়ে জানলাম তার নাম স্বামী নিরঞ্জনানন্দ এবং স্বামী বিবেকানন্দের গুরুভাই। 1898 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের ঘটনা। একদিন ধ্যান জপ ছেড়ে বেরোচ্ছি, এমন সময় চারুচন্দ্র দাসের সঙ্গে দেখা। চারুবাবু ওই কাশীতে রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিস প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণের সঙ্গে সন্ন্যাসী হলে পরে তার নাম হয় স্বামী শুভানন্দ। সে যা হোক, আমাদের দুজনের বন্ধুত্ব হতে বেশি সময় লাগেনি। চারুবাবু মিশন থেকে প্রকাশিত কয়েক বই আমাকে পড়তে দেন। তার মধ্যে স্বামী বিবেকানন্দের কয়েকটি বইও ছিল। আমার পরম শ্রদ্ধেয় বন্ধু কেদারনাথ মল্লিকের পরে স্বামী অচলানন্দর বাড়িতে যে পাঠচক্রের অধিবেশন বসত, প্রায় 2 বছর পরে চারুবাবুই সেখানে আমাদের কাছে কর্মযোগের গুরুত্ব ব্যাখ্যা করতেন এবং ওই যোগের দ্বারা আধ্যাত্ম জীবন কীভাবে পরিপুষ্ট হয় তা শেষত্ব নিরসভাবে বোঝাবার চেষ্টা করতেন। অন্যান্য যোগ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের রচনা থেকেও তিনি পড়ে শোনাতেন। আমরা কখনো কেদারবাবুর বাড়িতে, কখনো চারুবাবুর বাড়িতে, কখনো আবার আমাদের বাড়িতে মিলিত হতাম। এইভাবেই চারুবাবু একদল যুবক কর্মী সংগ্রহ করে খুব সাদামাটাভাবে হোম অফ সার্ভিস গড়ে তুলেছেন। ইতিমধ্যে আমরা খবর পেলাম স্বামী বিবেকানন্দ বায়ু পরিবর্তনের জন্য বেনারসে আছেন এবং স্বামী নিরঞ্জনানন্দের বিশেষ পরিচিত রাজা কালীকৃষ্ণ ঠাকুরের বাগান বাড়িতে তাঁর থাকার ব্যবস্থা হয়েছে। সেই খবর পেয়ে হোমের ছেলেরা ঠিক করে তাদের তরফ থেকে আমি ফুল ও মালা নিয়ে স্বামীজিকে স্টেশনে অভ্যর্থনা করব। স্বামীজি ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামতেই আমি তার গলায় মালা পরিয়ে শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিলাম। তারপর প্রণাম করে উঠে তার মুখের দিকে তাকাতে হঠাৎ মনে পড়ে গেল, এই মুখ তো সেই মুখ, স্বপ্নে দেখা মুখখানির সঙ্গে বাস্তবের এই মুখের সৌসাদৃশ্য লক্ষ্য করে আমি সবিস্ময়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। খুব মৃদুস্বরে স্বামীজি একজনকে জিজ্ঞাসা করলেন, ছেলেটি কে? তারপর আমার সম্পর্কে আরও কিছু প্রশ্ন করেন। তখন যেন আমার প্রায় বিবশ অঞ্জলিবদ্ধ হাত থেকে ফুলগুলি স্বামীজির পাদপদ্মে ঝরে পড়ল। আশেপাশে যারা দাঁড়িয়েছিলেন তাদের সঙ্গে কথা বলার জন্য স্বামীজি একবার মুখখানি ফেরালেন। সেই মুহূর্তের মধ্যেই আবার তার সস্নেহ করুণাঘন দৃষ্টি আমার মুগ্ধ চোখের উপর নিবদ্ধ হলো। এবার তিনি মৃদুস্বরে হাসলেন। মুহূর্তের কৃপাদৃষ্টির সন্দেহ নেই, কিন্তু ওই এক লহমায় প্রেম চাহনির ভিতর দিয়েই তিনি যেন আমাকে অনেক কথা বলে গেলেন। অজস্র উপদেশ দিয়ে তার বিনিময় সম্পূর্ণভাবে আমাকে গ্রহণ করো সে আহ্বান সাড়া দিয়ে আমার সমস্ত অন্তর যেন বলে উঠল, আপনার কথা মতো আপনাকে আমি আমার জীবনের বরণ করে নিলাম। অতীতকে নিয়ে কাব্য করা বা নিছক কল্পনাবিলাস নয়, এই সহজ সরল সত্য আমার জীবনের অনুভূত সত্য।